আসসালামু আলাইকুম স্যাররা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, তাই না? আমরা পরিবার এবং শোষণ এই অধ্যায়ের এক এক করে বেশ কটা এপিসোড শেষ করলাম, লেকচার শেষ করলাম। আজকে আমরা উপনীত হলাম 6 নম্বর এপিসোডে। এই পর্যন্ত লেকচার 5 পর্যন্ত আমরা আমাদের এই পরিপাক এবং শোষণ অধ্যায়ে যত ধরনের অর্গান ছিল, আই মিনস আমাদের পেটের ভিতরে যে অর্গানগুলো ছিল, প্রত্যেকটা অর্গানকে আমরা রেডি করলাম, মানে লেকচারের মাধ্যমে রেডি করলাম। আজকে আমরা সেই অর্গানগুলো দিয়ে পরিপাক করবো। স্যার বুঝি নাই কি বললেন? বললাম আমরা এই পর্যন্ত কি কি পড়ছিলাম স্যার? আমরা শুরুতে পড়ছিলাম মুখ, মুখের মধ্যে কি পড়ছিলাম? দাঁত পড়েছিলাম, জিহ্বা পড়েছিলাম, লালা গ্রন্থি পড়েছিলাম। মুখ থেকে স্যার অন্ননালীর মাধ্যমে আমরা ডিরেক্ট চলে গেছিলাম পাকস্থলীতে। আমরা পাকস্থলীর গঠন করলাম, পাকস্থলী দেখতে কেমন, কি করে, ওর ওজন কত, কোন বাচ্চাদের কতটুকু থাকে, কোন মানুষের কতটুকু থাকে, সেটা কিভাবে কাজ করে এটাও দেখলাম। তারপর আমরা যকৃৎ বা লিভার, এটার স্যার ওজন কত, দেখতে কিরকম, এটা শেপ কি, এটা কত ওজন হয়, বা এই এক কথা যদি বলি লিভার সম্পর্কে আমরা পড়ছিলাম। তারপর আমরা এই সর্বশেষ অগ্নাশয় সম্পর্কে পড়লাম। মোটামুটি তারপর ক্ষুদ্রান্ত সম্পর্কে আমরা পড়লাম। মানে মুখ থেকে একেবারে পায়ুচিত্র পর্যন্ত যা আছে পেটের ভিতর, আমরা সবগুলো অর্গানের ডিটেইলস পেলাম। আজকে আমরা পড়বো এই অর্গানগুলোর মাধ্যমে কিভাবে আমাদের খাদ্যগুলো পরিপাক হয়। তাহলে এতদিন ধরে ধরো ওয়ান কাইন্ড অফ বর আর কনেকে আমরা সাজাই দিছি, আর আজকে হচ্ছে বিয়ে করার দিন। মানে কিভাবে হয় কাহিনীটা এটা করার দিন। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। সবাই রেডি তো? বই পাওয়ার কিছু নেই স্যার। আমরা এই পরিপাক শোষণের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক গুলা 75% আমাদের কাভার হয়ে গেছে। এখন যা পড়বো এগুলা পড়লে ভালো, না পড়লে আরো ভালো, তবে পড়াটা উত্তম। ওকে, শুরু করি। আচ্ছা, মনে আছে আপনাদের? আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের একটা আলোচনার বিষয়, পরিপাক্য শোষণে, তাই না? আমরা কি বলছিলাম স্যার? এই টোটাল অংশটার নাম কি ছিল? এই টোটাল অংশটার নাম ছিল, আমরা বলছিলাম স্যার, মুখগহ্বর, তাই না? এটা ছিল স্যার আমাদের মুখগহ্বরের অংশ, তাই না? এই অ্যাকচুয়াল মতো এটা বুঝাচ্ছি, তাই না? তারপর আমরা এই যে এই অর্গানটার নাম বুঝাচ্ছি স্যার, এই অর্গানটার নাম বুঝাচ্ছি স্যার আমরা পাকস্থলী। কি স্যার? পাকস্থলী, রাইট? এবং সর্বশেষ যেটা বলেছিলাম আমরা, এই যে এখান থেকে কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত শুরু, এখান থেকে কি আমাদের, এই যে এখান থেকে আমাদের এতটুকু পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে আমাদের এই পুরোটা হচ্ছে ক্ষুদ্রান্ত, তাই না? ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত, এক কথা যদি আমরা বলি,
আন্তরিক গ্রন্থ, তাই না? পুরোটা এই যে যকৃৎ সহ অগ্ন্যাশয় পুরোটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, পুরোটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, ওকে। আচ্ছা, এই তিনটা ছিল মেইন পয়েন্ট আমাদের। এবার আসো, আমরা কি বলেছিলাম মনে আছে আমাদের? আজকে আমরা কি করব, যে কিভাবে খাদ্যটা পরিপাক হয়, মানে কোন কোন এনজাইমের সহযোগিতায়, কোন কোন হরমোনের সহযোগিতায়, এগুলো আমরা দেখবো। তাহলে আমাদেরকে জানতে হবে আমরা কোন কোন ধরনের খাদ্য খাই। একটু কমেন্ট বক্সে জানাবা, আপনাদের ওপিনিয়ন গুলো দিবা যে সব মিলিয়ে আমাদের খাদ্য উপাদান কয়টি, মানে প্রধান খাদ্য কয়টি, খাদ্য উপাদান কয়টি, সব মিলিয়ে খাদ্য উপাদান কয়টি। আমরা বলেছিলাম যে খাদ্য হচ্ছে টোটাল 6 ধরনের খাদ্য হচ্ছে, টোটাল আমরা বলছিলাম খাদ্য হচ্ছে 6 ধরনের। এর নাম্বার ওয়ান শর্করা বা যেটা বলে কার্বোহাইড্রেট। নাম্বার 2 আমিষ বা আমরা যেটা বলি প্রোটিন। নাম্বার 3 আমরা যেটা বলি চর্বি, চর্বি বা স্নেহ, যেটা আমরা ইংলিশে বলি ফ্যাট। তারপর 4 নম্বরে ছিল আমাদের ভিটামিন, ভিটামিন। 5 নম্বরে ছিল ওয়াটার বা পানি। 6 নম্বরে ছিল খনিজ লবণ, মিনারেলস, খনিজ লবণ। এখন কথা হচ্ছে স্যার, এগুলোর মধ্যে আমরা কি বলেছিলাম, শেষের যে এই যে তিনটা, এই তিনটা কথা বলছিলাম স্যার, এই তিনটাতে আমাদের পরিপাকের প্রয়োজন হয় না, সেজন্য আমরা এগুলো আমাদের ডিরেক্ট গ্রহণযোগ্য হয়ে থাকে। তাহলে এই তিনটা হচ্ছে পরিপাক, আমাদের প্রয়োজন হয় না। উপরের যে তিনটা, এই তিনটা ছিল স্যার জটিল খাদ্যবস্তু, যেগুলো অবশ্যই অবশ্যই আমাদের পরিপাকের প্রয়োজন হয়। তাহলে কি কি ছিল? শর্করা বা কার্বোহাইড্রেট, শর্করা বা কার্বোহাইড্রেট, শর্করা বা কার্বোহাইড্রেট, আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন, এবং চর্বি বা স্নেহ, যেটাকে আমরা বলি ফ্যাট। চর্বি, স্নেহ অথবা ফ্যাট, চর্বি, স্নেহ অথবা ফ্যাট। এই তিনটে ছিল জটিল খাদ্যবস্তু। এগুলাকে যদি আমরা খেতে চাই তাহলে আমাদের অবশ্যই পরিপাকের প্রয়োজন। এই তিনটার অবশ্যই আমাদের পরিপাকের প্রয়োজন। আচ্ছা বললো একটা এক্সাম্পল দিই আমরা, জাস্ট শর্করা বলতে আসলে আমরা কি বুঝি? শর্করা বলতে আমরা মূলত বুঝছি যে ভাত, তারপর রুটি, চিনি ইত্যাদি, এগুলো ঠিক আছে। আর আমিষ বলতে অ্যাকচুয়ালি আমরা বলছি মাছ, মাছ মাংস, মাছ মাংস, ডিম। আর চর্বি বা স্নেহ বলতে আমরা বলছি তৈল, তারপর ডাল, তারপর ঘি ইত্যাদি, এগুলা ঠিক না? আচ্ছা, লেখা কি দেখা যায় রে? লেখা তো দেখা যাচ্ছে। ঠিক আছে। শর্করা হচ্ছে ভাত, রুটি, চিনি ইত্যাদি আদার্স, এগুলো হচ্ছে আমাদের শর্করা জাতীয়। আমিষ হচ্ছে মাছ মাংস ডিম। চর্বি বা স্নেহ হচ্ছে তৈল, ডাল, ঘি, এগুলো তো আমরা বুঝি। আর এগুলো আমাদের ভিটামিন এই পরিপাকের প্রয়োজন পড়ে, সেজন্য আমরা এগুলো আপাতত রেখে দেয়। এই তিনটা, এবং তাহলে বোঝা গেল, এটা আমরা বুঝতে পারলাম যে এই তিনটা খাদ্য আমাদের কিভাবে পরিপাক হয় সেটা দেখবো। একটু জিনিস এই হ্যাঁ এদিকে একটু 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 এদিকে দেখো। এই জিনিসগুলা তাহলে বোঝা গেল, ভাত রুটি চিনি, এগুলো যদি আমরা মুখে দিই তাহলে মুখে আমরা ভালো করে পরিপাক করে গাইলে দিই। আবার মাছ মাংস ডিম, মাঝে মধ্যে মাংস খেতে যেটা হয় আমরা অনেকক্ষণ ধরে চিবাতে থাকি কিন্তু শেষ হয় না, পরে আমরা কি গিলে ফেলি, তাই না? রাইট। আবার চর্বি স্নেহ যেমন ডাল, ঘি, তৈল, এগুলো কি আমরা মুখ দিয়ে কি এগুলো কোন ধরনের কিছু করতে পারি? এগুলো কিন্তু ডিরেক্ট চলে যায়। চর্বি দেখবা যতই ছিল, এটা ছোট করা যায় না বা কি করে ভ্যানিশ করা যায় না, পাউডারের মতো করা যায় না, জিনিস আমাদেরকে গিলে ফেলতে হয়, গোলাপকরণ করতে হয়। তাহলে এখানে বোঝা গেল তিনটা ক্যাটাগরি অলরেডি আছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে শর্করা, আমিষ এবং স্নেহ, এই তিনটা আমাদের পরিপাক হয়। তাহলে আমরা লিখলাম মুখ্য গহ্বরের পরিপাক। মুখ্য গহ্বরের পরিপাক, নাম্বার 1 শর্করা, নাম্বার 2 আমিষ, নাম্বার 3 চর্বি বা স্নেহ। ওকে, এই তিনটা সেম ভাবে পাকস্থলীতে শর্করা, আমিষ, চর্বি বা স্নেহ। ক্ষুদ্রান্ত সেম, নাম্বার 1 শর্করা, নাম্বার 2 আমিষ, নাম্বার 3 চর্বি। এই তিনটা বিষয়, ঠিক আছে।
এখন কথা হচ্ছে স্যার এই জিনিসটা, এখন আমি যে জিনিসটা বলবো এটা মাইন্ডে রাখবে, এদিকে এখন যে জিনিসটা বলবো এটা আপনার মাইন্ডে রাখবেন, ঠিক আছে? এই যে আমাদের মুখগহ্বরে স্যার আমিষ জাতীয় যে খাবারগুলো আছে, আমাদের মুখগহ্বরের ভিতরে আমিষ জাতীয় খাবারগুলো পরিপাক হয়। কথা কি ক্লিয়ার? বুঝো নাই? কি বুঝেন না? কিছু লাউরে কোন লিচু? আমি কি বললাম, আমিষ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমাদের মুখে পরিপাক হয়, সেটা আংশিক হোক আর পূর্ণাঙ্গ হোক, পরিপাক হয় কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে স্যার সরি, আমিষ না শর্করা বোঝাচ্ছে, এক্সট্রিমলি সরি। শর্করা জাতীয় যে খাবারগুলা, শর্করা জাতীয় যে খাবারগুলা সবগুলো আমাদের মুখগহ্বরে মুখের ভেতরে পরিপাক হয়, সেটা আংশিক হতে পারে, পূর্ণাঙ্গ হতে পারে। কিন্তু এই যে আমিষ এবং চর্বি এই দুইটা আমাদের মুখের মধ্যে পরিপাক হয় না। তাহলে স্যার কিভাবে আমরা এগুলো খেয়ে দেয়, কিভাবে মুখের মধ্যে পরিপাক হয় না ঠিকই, বাট মুখের মাধ্যমে আমাদের পেটে চলে যায়। কথা আমরা বুঝতে পারি না। শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদের মুখে আংশিক এবং পূর্ণাঙ্গ পরিপাক হয়, কিন্তু আমিষ এবং চর্বি যদিও আমাদের মুখে পরিপাক হয় না, তবে এই খাবারগুলো আমাদের মুখের মাধ্যমে, মুখটা তো মডার্ন হিসেবে কাজ করে, মাধ্যম হিসেবে আমাদের পেটে ঢুকাই দেয়। তাহলে আরেক দিকে আসেন, গেল আমাদের মুখগহ্বরের কথা, পাকস্থলীতে আসেন। পাকস্থলীর মধ্যে সেম শর্করা আমিষ চর্বি। এবার বলেন শর্করা অলরেডি কিন্তু পরিপাক হয়ে চলে এসেছে, পরিপাক হয়ে চলে এসেছে আমাদের পাকস্থলীতে। তাহলে আমাদের বোঝা গেল শর্করার এখানে কোনো প্রয়োজন নাই। তবে আমিষ এবং চর্বি এই দুইটার মধ্যে আমিষ এবং চর্বি এই দুইটা, আমিষ এবং চর্বি এই দুইটা আমাদের পাকস্থলীতে পরিপাক হয়। কি হয়? আমিষটা পরিপাক হয়, চর্বিটাও পরিপাক হয়। সেগুলো আংশিক হতে পারে, আবার পূর্ণাঙ্গ হতে পারে। তাহলে স্যার শর্করা কি স্যার এখানে পাকস্থলীতে পরিপাক হয় নাকি হয় না? অবশ্যই হয় না। আপনি কি বুঝলেন? আমি আবার বলি, আমাদের পাকস্থলী, আমাদের স্টমাকের মধ্যে আমাদের যে 3 ধরনের খাবার আছে না, শর্করা, আমিষ, এই দেখছো এই মার্কেট গুলা খুব জ্বালাইতেছে, ঠিক আছে? জঘন্য, সিগমা ফুলার নামে মামলা করতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো যেই কথায় আমরা ছিলাম, এই পাকস্থলী বা স্টোমাক, এই সম্পর্কে যদি আমরা কথা বলি, এই পাকস্থলী বা স্টোমাকের ভিতরে আমাদের যে খাবারগুলো আছে, আমাদের মেইনলি বলছিলাম জটিল খাদ্য 3টা, একটি শর্করা, একটি আমিষ, একটি চর্বি। এই 3টার মধ্যে আমিষ এবং চর্বিটা আমাদের স্টোমাকে, পাকস্থলীতে পরিপাক হয়ে থাকে, কিন্তু শর্করাটা পরিপাক হয় না। ও স্যার আপনি বললেন না যে মুখগহ্বরে শর্করা পরিপাক হয়, আবার এটাও বললেন সেটা আংশিক পরিপাক হতে পারে। তাহলে স্যার ধরলাম আমি এটা আংশিক পরিপাক হইলো, পাকস্থলীতে এসে কি স্যার সেটা সেম থাকবে, এরকমই থাকবে? এটা কি আর পরিপাক হবে না? না স্যার, এটা পরিপাক হবে না। কোথায় পরিপাক হবে সেটা বলছি। তাহলে কি বুঝলেন আপনি? পাকস্থলীতে আমিষ এবং চর্বি এই দুটা পরিপাক হয়। সর্বশেষ খাবারটা আমাদের আসে পুরো ক্ষুদ্রান্তে, ঠিক আছে? ক্ষুদ্রান্তের মধ্যে আমরা এখানে বুঝছি যকৃত আছে, অগ্নাশয় আছে, বৃহদান্ত্র আছে, ক্ষুদ্রান্ত আছে, টোটাল বডিটা বুঝেছি। ওকে, টোটাল এই শেপটা বুঝেছি। এখানে আবার শর্করা, আমিষ, চর্বি। শুনেন, ক্ষুদ্রান্তে আমাদের শর্করাটাও পরিপাক হয়, আমিষটাও পরিপাক হয় এবং চর্বিটাও পরিপাক হয়। কি বুঝলেন স্যার? আমি বললাম আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে শর্করা পরিপাক হয়, আমিষ পরিপাক হয়, চর্বি পরিপাক হয়। এখন আপনি মোটামুটি একটা লেভেল বুঝতে পারছেন। ও স্যার, মুখে যদি স্যার শর্করাটা আংশিক পরিপাক হয়ে থাকে, তাহলে সেটা পাকস্থলীতে যখন আসা পরিপাক হয় নাই, তাহলে স্যার ক্ষুদ্রান্তে আসার পর সেটা এখানে বেনিশ করে ফেলছে। এক কথায় যদি বলি, সবকিছু বলছে ক্ষুদ্রান্ত। আর সহজ করে যদি আমি বলতে চাই, ক্ষুদ্রান্ত বলতে যে এই জিনিসগুলো হচ্ছে না, ক্ষুদ্রান্ত যে আমরা যেটাকে বলি বট বা বুড়ি, বুড়ি দেখছেন না? বুড়ির সাথে লম্বা, মুরগ কাটার পর, হাঁস কাটার পর লম্বা, দেখেন না এই যে কেঁচুর মতো লম্বা একটা অংশ, এইগুলো হচ্ছে মূলত যে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত। আমরা যখন ধরো সাপোজ আপনি মাংস খেলে 2-3 চিপা মাইরা গিলে ফেললেন, তাহলে মুখে এটা অলরেডি আমরা জানি যে মাংস, মাছ এগুলো আমাদের মুখের মধ্যে পরিপাক হয় না, তাহলে পরিপাক হইলো না, ঠিক না? তারপর আপনি এটা পাকস্থলী যাওয়ার পর আমিষটা আপনি চাক্কা রেখে দেন, বড় রেখে দেন, কোনো কারণে সাপোজ ধরুন ওইখানেও পরিপাক হয় নাই, সেটা চলে আসছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে আসার পর বাবাজির কোনো সার নাই, কারণ এই যে ক্ষুদ্রান্ত গুলা সেগুলো সবসময় এরকম এরকম পাঞ্চ করে, এরকম এরকম পাঞ্চ করে, মানে ওই পাশ আর ওই পাশ, এক পাশ পাঞ্চ করে, পাঞ্চ করে, মানে কোনো জিনিস যেতে হলে অবশ্যই এটা ব্যাক করতে হলে অবশ্যই সে নিজেকে পাউডারের মতো করতে হবে না, অত্যধিক নরম করে এদিক থেকে করে যেতে হবে। তাহলে মাংস তো আর প্রাণী না যে সে একটু এদিক এদিক করবে, বেনিশ করে দেবো।
তাহলে আমি যদি এক কথায় বলতে চাই, আমাদের আজকের আলোচনা মূলত হচ্ছে এই মুখগহ্বরে শর্করাটা পরিপাক হয়, বাকি দুটো হয় না। এই শর্করা যে পরিপাক হইল স্যার, এটা কোন এনজাইমের সহযোগিতায় কিভাবে হইলো সেই বিক্রিয়াটা আমরা দেখবো। তারপর আমরা দেখবো পাকস্থলীতে। স্যার পাকস্থলীতে শর্করা পরিপাক করে দ্যাটস ইট, আমরা বাদ দিয়ে দিলাম। কিন্তু স্যার আমিষ এবং চর্বি এই দুটো পরিপাক হয়। স্যার এই দুটো কিভাবে পরিপাক হয়, কোন এনজাইমের বা কোন হরমোনের সহযোগিতায় সেটা পরিপাক হয় সেই প্রক্রিয়াটা আমরা দেখবো। এবং ফাইনালি লাস্টে আমরা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার 1K স্টার দিয়ে রাখবেন। 1K স্টার, ঠিক আছে? 1K স্টার দিয়ে রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষা আসে এবং আসবে। এই ক্ষুদ্রান্তের শর্করা, আমিষ এবং চর্বি তিন ধরনের ব্যাটারে, মানে যত ধরনের খাবার আছে সবগুলো এই তিনটার মধ্যে পড়ে। এই তিনটা খাবারই ক্ষুদ্রান্ত পরিপাক করতে পারে। আপনাদেরকে আজকে আমি এই যে শর্করা, আমিষ এবং চর্বি এই নিয়ে আলোচনা করবো যে এই তিনটা কিভাবে সেখানে পরিপাক হয়, কোন এনজাইমের বা কোন হরমোনের প্রভাবে সেটা পরিপাক হয়। ঠিক আছে? তাহলে আজকে মেইনলি আমাদের আলোচনা হচ্ছে পরিপাক গুলা হয় কেমনে তা নিয়ে। সবাই একটু মনোযোগ দিবা, কারণ এই লেকচারটা শোনো, এই লেকচারটা খুব কঠিন, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করবো সহজ করে দেওয়ার জন্য। ঠিক আছে? এটা বই পাওয়ার কিছু নাই। ঠিক আছে? ও স্যার কি বলেন স্যার, এসব কি স্যার আমাদের মাথায় ঢুকবে স্যার? জ্বালায় স্যার টিকতেই পারি না স্যার। আপনি তো জানেন স্যার এই বয়সটা হচ্ছে আমাদের উত্তেজনার স্যার, এই বয়সটা হচ্ছে আমাদের আবেগের, ইমোশনের স্যার, আমাদের এংরি মুডের স্যার, আমাদের রাগান্বিত অবস্থার স্যার। এই সময় কি এত কিছু যায় স্যার মাথায়? এবং আমরা বন্ধু বান্ধবদের সাথে থাকবো, ঘুরবো ফিরবো, প্রেম করবো, এগুলোই নিয়ে থাকবো, তাই না? রাইট? কিন্তু আমি আপনাদেরকে বলি, প্রেম ভালোবাসা কিন্তু করা যাবে না বাচ্চা। স্যার কি বললেন স্যার, কি বললেন স্যার? শুনো, একজন যোদ্ধা, তার সবচেয়ে বড় দুর্বলতম স্থান হচ্ছে প্রেম বা ভালোবাসা। কথাটা আমি আরেকবার বলি, একজন যোদ্ধার বা একজন ফাইটারের সবচেয়ে বড় দুর্বলতম স্থান হচ্ছে প্রেম বা ভালোবাসা। তার মানে আপনি কি বুঝলেন যে প্রেম ভালোবাসা করা যাবে না। আবার ওই প্রেম ভালোবাসা ছাড়া একজন যোদ্ধার হৃদয়টা কত বিক্ষত, স্যার বুঝলাম না। একজন যোদ্ধার ভিতরে যদি প্রেম ভালোবাসা নাই থাকে, তাহলে তার হৃদয়টা হচ্ছে কত বিক্ষত। তার মানে বুঝে গেল ওই যোদ্ধাকে অবশ্যই তার ভিতরে প্রেম ভালোবাসা রাখতে হবে। স্যার এই কি শুরু করলেন স্যার? এই কিছুক্ষণ আগে 30 সেকেন্ড আগে বললেন যে একজন যোদ্ধার সবচেয়ে দুর্বলতম স্থান হচ্ছে প্রেম বা ভালোবাসা। আবার এগুলি বললেন যে ওই যোদ্ধার যদি ভিতরে প্রেম ভালোবাসা না থাকে, তাহলে তার হৃদয়টা কত বিক্ষত। আপনার কথাটা স্যার সাংঘর্ষিক হয়ে গেল। আর না পাগল, বুঝো না, আমি বলতে চাচ্ছি একজন যোদ্ধার ভিতর প্রেম ভালোবাসা থাকতেই হবে। সেটা তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার ফ্যামিলির জন্য, তার সমাজের জন্য, সোসাইটির জন্য, তার দেশের জন্য, তার রাষ্ট্রের জন্য। নট কোনো অনলি 1%, 2%, মানে এক্স্যাক্টলি যে ওই একজনকেই ভালোবাসতে হবে এরকম না, এটা করা যাবে না। একজন যোদ্ধা ভালোবাসা থাকবে তার নিজের প্রতি, তার পরিবারের প্রতি, তার সমাজের প্রতি, তার দেশের প্রতি, এবং তার পুরো বিশ্বের প্রতি। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে একজন করে কারো প্রেমে পড়া যাবে না। স্যার তো আমরা তো যুদ্ধ না স্যার, আমাদেরকে সব বললাম ফাও টাইম নষ্ট করার কোনো সময় আছে? কে বলছে? এই শোনো, কে বলছে আপনি যুদ্ধ না? এই যে আপনি ইন্টার লাইফে যে পরীক্ষা দিলে প্রায় 10 থেকে 12 লাখ শিক্ষার্থী, সেখান থেকে কি সবাই এই প্লাস পায়? হাতে গোনা 1-1.5 লাখ প্লাস পায়। যারা প্লাস পায় তারা এই যে 10-12 লাখের মধ্যে যোদ্ধারা, তারা এই ধরনের সৈনিক না, যে পড়াশোনা করে প্লাস পেয়েছি, তারপর যখন এডমিশন আছে এমবিবিএস, বিডিএস, বিপিটি, আদার্স যে আমাদের বুয়েট, কুয়েট, চুয়েট, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় অনেকটা আছেন, ডাবি এগুলোতে যারা চান্স পায়, এটাই কিন্তু ভর্তি যুদ্ধ বলে। ঠিক বলে ভর্তি যুদ্ধ। ওই যুদ্ধের কি আপনি সৈনিক না? আপনি যদি একটু সৈনিক হন, তাহলে আপনার ভিতর কোনো ধরনের প্রেম ভালোবাসার স্থান নাই। তবে প্রেম ভালোবাসাটা আপনি রাখবেন আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার দেশের জন্য। ঠিক আছে? এটা বই পড় কিছু নাই, পড়াশোনা কন্টিনিউ করবা, দেখবা কোথাও না কোথাও এক জায়গায় হয়ে গেছে। এবার আসো, আমরা যে কথা ছিলাম এগুলোর প্রত্যেকটা পরিপাক নিয়ে আমরা আলোচনা করবো। রেডি? এবার দেখো, আমরা দেখবো মুখগহ্বর করে খাদ্যের পরিপাক। কি বললাম? যে শর্করা পরিপাক মুখগহ্বরে। তার বুঝি নাই? আমরা এখন কি পড়তেছি? আমরা এখন পড়তেছি মুখগহ্বর না। মুখগহ্বরে কি পরিপাক হয়েছে? শুধুমাত্র শর্করা। আমরা বলছি যে আমিষ এবং চর্বি পরিপাক হয় না, তাহলে মুখে কি পরিপাক হয়?
শর্করা, তাই না? এই শর্করা আমরা লিখলাম যে শর্করা পরিপাক কোথায় হচ্ছে? মুখগহ্বরে। মানে মুখগহ্বরের ভিতর শর্করাটা, আমাদের শর্করা যে খাবার যেটা ভাত, রুটি, চিনি, এগুলা কিভাবে স্যার পরিপাক সেটা দেখবো। শুরুতে আপনাকে একটা জিনিস মনে রাখতে লাগবে, যখনই আপনি শর্করা পরিপাকটা দেখবেন মুখগহ্বরে, দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সবসময়। নাম্বার ওয়ান, এই মুখগহ্বরে কোন কোন ধরনের এনজাইম গুলো পাওয়া যায়, কোন কোন ধরনের এনজাইম পাওয়া যায়, কোন কোন ধরনের এনজাইমগুলো পাওয়া যায়। নাম্বার ওয়ান, আমরা কি মনে আছে আপনাদের? টায়ালিন আর মল্টেজ। কি বলছিলাম? টায়ালিন, টায়ালিন এবং মল্টেজ, এই দুইটা এনজাইম পাওয়া যায়। তাহলে বোঝা গেল মুখগহ্বরে যেই খাবার আমরা দিই, এই দুইটা এনজাইমের সে আক্রমণের শিকার হয়। তাহলে এই যে আমরা শুরু করলাম, আমরা ফার্স্টে আমাদের মুখগহ্বরের বিক্রিয়াটা হচ্ছে জটিল শর্করা, মানে আমরা মুখে দিলাম জটিল শর্করা। সেটা জটিল বলতে আমরা ভাত, রুটি, তারপর চিনি বা আলু, এ জাতীয় কিছুটা হতে পারে। মুখে দেওয়ার পর সেটা এই টায়ালিন নামক এনজাইমের আক্রমণের ফলে, টায়ালিন নামক এনজাইম, এই এনজাইমটার নাম কি? টায়ালিন নামক এনজাইমের ফলে সেটা জটিল শর্করা থেকে মল্টুজে পরিণত, মল্টুজ মানে মল্ট, বা আমরা যেটা বলি আটা বিভিন্ন সময় আমরা সেই পদ্ধতিতে ভুল করি না, এরকম মল্টুজ, নট মল্টেজ। এখানে কি লিখছি? মল্টেজ, এখানে লিখছি মল্টুজ। স্যার মল্টুজ আর মল্টেজের মধ্যে পার্থক্য একটু, এদিকে এদিকে এখন যে কথাটা বলবো এটা লাখ টাকার কথা, ঠিক আছে? লাখ টাকার কথা, জাস্ট একটু ওয়ার্ডের ডিফারেন্স, কিন্তু এক ওয়ার্ডের জন্য পুরো টপিকটাই চেঞ্জ। দেখো এখানে কি লেখা আছে? একটাতে লেখা আছে মল্টেজ, মল্টেজ এজ এজ, কি আছে? এজ। আর এটাতে লেখা আছে মল্টুজ, মল্টুজ, মল্টেজ আর এটাতে মল্টুজ। কি বুঝলে? যে সকল ওয়ার্ডের সাথে, যে সকল শব্দের সাথে এজ 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 যুক্ত, সেটা হচ্ছে এনজাইম। বুঝা নাই? যে সকল শব্দের সাথে এজ যুক্ত, এজ, মল্টুজ, টুজ না, টুজ না, মানে এই যে একার আকার, এজ 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 যুক্ত, এজ যুক্ত, সেগুলো হচ্ছে এনজাইম। যেমন মল্টেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকট্রেজ, লাইপেজ। স্যার বুঝি নাই। ল্যাকটুজ, ল্যাকটুজ, টুজটা কিন্তু এনজাইম না, ল্যাকটেজ। এই যে একটু ভালো করে লিখে দেই, পুরোটা লেখা থাকে সুক্রেজ, 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 এই যে সুক্রেজ, আটা লিখলাম আমরা সুক্রুজ, সুক্রেজ আর সুক্রেজ, সুক্রুজ এটা কিন্তু এনজাইম না, ঠিক আছে? এটা এলিমেন্টস, পদার্থ। আর এটা মল্টেজ, তাহলে এটা হচ্ছে সুক্রেজ, সুক্রেজ হচ্ছে এনজাইম। আবার হতে পারে সেটা ল্যাকটেজ, ল্যাকটেজ, আর হচ্ছে ল্যাকটুজ, ল্যাকটুজ। আবার সেটা হতে পারে সুক্রুজ। তারপর ধরো লাইপেজ, তো লিখা আছে লাইপেজ, মানে এখানে লিখতে পারে, লেখা দিতে পারে লাইপুজ, ঠিক আছে? আমি এক কথা যেটা বলতে চাচ্ছি, যে সকল শব্দের সাথে এজ এজ যুক্ত, যেমন আমরা বললাম মল্টেজ, তারপর বললাম আমরা সুক্রেজ, ল্যাকটেজ, লাইপেজ, এই যে এজের যেগুলো যুক্ত সেগুলো হচ্ছে এনজাইম। বুঝে গেছে? এটা যদি বুঝে থাকো তাহলে পুরো বিক্রিয়াটা আপনাদের একটা পানির মতো হয়ে যাবে। ওকে, এই যে এটা হচ্ছে টায়ালিন নামক এনজাইমের পরে যেটা মল্টুজে পরিণত হয়। আর এই মল্টুজটা পরবর্তীতে এই যে মল্টেজের শিকার হয়। কি স্যার? মল্টেজ, মল্টেজ। তাহলে এবার প্রশ্ন বলো তো, এই মল্টেজটা এনজাইম নাকি এলিমেন্টস? এই মল্টেজ এনজাইমের সহযোগিতা সেটা গ্লুকোজে পরিণত হয়, এবং তারপর সেটা আমাদের আস্তে আস্তে করে খাদ্যনালীর মাধ্যমে, অন্ননালীর মাধ্যমে আমাদের পাকস্থলীতে চলে যায়। এই দুইটা, জাস্ট এই দুইটা বিক্রিয়াটা আমাদের মুখগহ্বরে। স্যার আপনি খুব সহজে কেমনে মনে রাখবেন জানেন? আপনি জাস্ট মনে রাখবেন, যখনই কোথাও লেখা থাকবে মুখগহ্বর, সেখানে আপনি লিখে রাখবেন মুটাম, মুটাম, মানে এই যে লিখে কি লিখছি? মুটাম, মুটাম মানে মনে রাখবা, মনে রাখবা মুখগহ্বর। আর ট দিয়ে মনে রাখবা, যে মু দিয়ে এটা, ট দিয়ে মনে রাখবা, ট দিয়ে মনে রাখবা টায়ালিন, টায়ালিন, আর মধ্যে মনে রাখবা মল্টেজ। মানে মুখের ভেতর মল্টেজ এবং টায়ালিন, এই দুইটা এনজাইম পাওয়া যায়।
দুর্ভাগ্যজনক হলো সত্য যে এসব টেকনিক ফ্যাক্টরি দিয়ে কাজ হবে না। এখানে কিছু এনজাইম আছে সেগুলো আপনি টাড়া মুখস্থ করতে এটিএম বুঝে না বুঝে টাড়া মুখস্থ করবো, ঠিক আছে, ফর্মেটি করতে যাইবা। কিছু বিষয় আছে ইন্টারমিডিয়েটে বইয়ে যেগুলো আপনি বুঝতে গেলে আসলে আপনার মাথা ধরে ফেলবে, সেজন্য কিছু বিষয় আপনি টাড়া মুখস্থ করবেন। যখন আপনি মেডিকেলে পড়বেন বা ভার্সিটিতে পড়বেন বা বায়োলজি নিয়ে অনার্স করবেন, তখন হয়তো আপনি নিয়ার ডিটেইলস পড়াশোনা করবেন, ঠিক আছে। ওকে, তাহলে মুখের পরিপাক গেল, আমাদের মুখের পরিপাক শেষ, খতম, ক্লিয়ার, বুঝে গেছে? দিলাম আমরা একটা মহিষা। এবার আসো আমাদের মুখে গল্পটা গেল, তাই না? এবার আমরা পরবর্তী কি আছে, যাওয়ার পর হচ্ছে পাকস্থলী। এই যে লিখলাম আমরা, এখানে লিখলাম আমরা পাকস্থলী। এরপরে তো পাকস্থলীতে কি কি হয়? পাকস্থলীতে 1 নাম্বার, পাকস্থলীতে কি হয়? আমাদের শর্করা হয় না, বাট আমিষ হয় এবং চলবে। তাহলে আমিষের পরিপাক, আমিষের পরিপাক এবং সাথে হচ্ছে চর্বির পরিপাক, চর্বি, এই দুটো পরিপাক। তাহলে আমরা ফার্স্টে লিখবো যে আমিষের পরিপাক, আমিষের পরিপাক, আমিষের পরিপাক কোথায়? মুখগহ্বরে না, তার পাকস্থলী, পাকস্থলী, ঠিক আছে, পাকস্থলীতে। আমরা বললাম যে পাকস্থলীর ভিতরে কিভাবে খাদ্য পরিপাক হয়। পাকস্থলীর মধ্যে 2 ধরনের খাদ্য পরিপাক, এটা হচ্ছে আমিষের, এটা হচ্ছে চর্বি। যে আমিষের পরিপাকটা যেটা, যে আমিষের পরিপাক পাকস্থলীতে, তার আগে জানতে হবে আমাদের পাকস্থলীতে কোন কোন ধরনের এনজাইম গুলো থাকে। পাকস্থলীতে এনজাইম পাওয়া যায় পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ। কি কি বললাম? পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ। পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ, নট লাইপোজ। পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ, এই 3 ধরনের এনজাইম পাওয়া যায় পাকস্থলী থেকে। অর্থাৎ পাকস্থলীতে ফলিত হয় এই 3 ধরনের এনজাইম। এবার আসো সে কিভাবে হয়। আরো বললাম যে পাকস্থলীতে আমাদের কি কি পরিপাক হয়? প্রোটিন বা আমিষ। এই যে আমরা প্রোটিন বা আমিষ, সেই খাবারটা যখনই আমাদের পাকস্থলীতে যায়, প্রোটিনটার উপর এই যে পেপসিন নামক এনজাইমটা আক্রমণ করে বসে। কি স্যার? পেপসিন। এই পেপসিন নামক এনজাইমের ফলে ওই আমিষ বা প্রোটিনটা প্রোটিউজ নামক উপাদানে পরিণত হয়। কি হয়? এই প্রোটিন বা আমিষটা প্রোটিউজে কনভার্ট হয়ে যায়। এছাড়াও তার সাথে পেপটুন থাকে, প্রোটিউজের সাথে পেপটুন থাকে। তাহলে পেপটুন আসলে কোথা থেকে? তার জন্য আপনাকে ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে। যখনই আমাদের পাকস্থলীতে ক্যাসিনটা থাকে, ক্যাসিন যায়, ক্যাসিন বলতে আমাদের দুধের মধ্যে আমরা ক্যাসিনোজেন পাই না, এটার মধ্যে ক্যাসিন থাকে, বুঝলো? এই জাতীয় খাবার, আমরা কি বললাম, আমিষের মধ্যে মাছ, মাংস, ডিম, তারপর দুধ, এগুলা যখনই এই জাতীয় খাদ্য যায়, তাহলে ক্যাসিন নামক কিছু পদার্থ থাকে, এলিমেন্টস থাকে, এইগুলা থেকে আবার রেনিন নামক একটা এনজাইমের মাধ্যমে, কিসের স্যার? রেনিন নামক একটা এনজাইমের সহযোগিতায় বা আক্রমণের ফলে এটা প্যারাক্যাসিনে রূপান্তরিত হয়। স্যার বুঝলাম না স্যার, স্যার আসলে বুঝিনি স্যার। আমি বলতে চাচ্ছি যখন স্যার প্রোটিন বা আমিষ থাকে, সেটা পেপসিন নামক এনজাইমের ফলে সেটা প্রোটিউজে কনভার্ট হয়, সাথে পেপটুন হয়। আর এই পেপটুনটা কিভাবে আসে? সেটা ক্যাসিন নামক যে এলিমেন্টটা থাকে, সেটাকে রেনিন নামক এনজাইম দ্বারা রেনিন নামক এনজাইম দ্বারা সেটাকে মোল্ড করে, বা আমরা যেটাকে বলি সহযোগিতা করে, আক্রমণ করে সেটাকে প্যারাক্যাসিনে কনভার্ট করে। এবং ওই প্যারাক্যাসিনটাকে আবার ওই পেপসিনটা আবার ওই পেপসিনটা পেপটুনে রূপান্তর করে। ও স্যার সব বুঝলাম স্যার, আপনি তো স্যার সব টপিক স্যার খুব ভালো করে খোলাসা করে বুঝাই দিন। এবার আপনি স্যার আমাকে প্রমাণ দেন স্যার, কেন? ও স্যার, এটা তো প্রমাণ করতে স্যার গবেষণার কাজ স্যার। আপনাকে কিন্তু মানুষ আনতে হবে, তাহলে খাবার খেতে হতে হবে, তার পুরো পেটটাকে একটা ভালো একটা হাই হাই কোয়ালিটির একটা অনুভূত যন্ত্রে নিতে হবে, বা ওইরকম একটা যন্ত্রের ভিতরে রাখতে হবে, ওইখান থেকে দেখতে হবে। তাহলে স্যার হচ্ছে গবেষণার পড়াশোনা, তাই না, বা মেডিকেল সেক্টরের পড়াশোনা। আপনি আমি যেহেতু ইন্টারমিডিয়েটে, মাত্র আমরা বিজ্ঞানের ছোঁয়াতে মাত্র পা রাখলাম, সেখানে কিছু বিষয় আছে আমাদেরকে না দেখে বুঝতে হবে, না দেখে মানতে হবে, না দেখে মুখস্থ করতে হবে। এই বিষয়টা হচ্ছে ওই রকম, না দেখে জাস্ট আপনি পড়বেন, না দেখে বুঝবেন, না দেখে তারা মুখস্থ করবেন। আমি বলতে চাচ্ছি আপনি জাস্ট মনে রাখবেন যে আপনার পরিপাকের ক্ষেত্রে পাকস্থলীতে যে আমিষটা আছে, এই আমিষটা পেপসিন নামক এনজাইমের মাধ্যমে প্রোটিউজ হয়, পেপটুন হয়। আবার ক্যাসিনকে রেনিন নামক এনজাইমের মাধ্যমে প্যারাক্যাসিনে রূপান্তর হয়, এবং প্যারাক্যাসিনটা পেপসিন নামক এনজাইমের মাধ্যমে পেপটুনে রূপান্তর হয়। খতম। তাহলে এই দুইটা এনজাইম এখানে
কাজে লাগে। ঠিক আছে, এখন স্যার বুঝলাম স্যার আমিষটা গেল স্যার, যে পরিপাকটা স্যার আমিষ, যে আমিষটা আমাদের গেল পাকস্থলী, বাট স্নেহটা কিভাবে, এর জন্য আমরা লিখে রাখছি স্নেহ পরিপাক পাকস্থলীতে, মানে স্নেহের পরিপাকটা কিভাবে পাকস্থলীতে ঘটে। এই যে গ্যাস্ট্রিক নামক যে লাইপেজটা আছে না, এই যে গ্যাস্ট্রিক লাইপেজ, এই এনজাইমের মাধ্যমে এই স্নেহটা পরিপাক ঘটে পাকস্থলীতে। কিভাবে, এটা আমি লিখে রাখছি, পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক, পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুবই দুর্বল স্নেহ বিষ্টয়, খুবই দুর্বল স্নেহ বিষ্টকারী এনজাইম থাকে। এরা স্নেহ বা চর্বিকে বিষ্ট করে। কি বুঝলেন, আমাদের পাকস্থলীতে যখন স্নেহটা যায়, সেই স্নেহটা ভালো করে মোল্ড করার জন্য, পাউডার বানানোর জন্য, বা এটাকে ভালো আমাদের শরীরের জন্য উপযোগী করে তোলার জন্য গ্যাস্ট্রিক লাইপেজ নামক একটা এনজাইম কাজ করে, যে এনজাইমটা খুবই খুবই দুর্বল। সাথে নোট রাখার পাশে লিখে রাখতে পারেন এরকম, যে খুবই দুর্বল, এটা কি খুবই দুর্বল একটা এনজাইম, খুবই দুর্বল একটা এনজাইম কাজ করে, এবং এই এনজাইমের মাধ্যমে আমাদের স্নেহ বা চর্বিকে ব্লিষ্ট করে, মানে পাউডার আমাদের দেহের জন্য উপযোগী করে তুলে। এই কাহিনীগুলো আমাদের পাকস্থলীতে, অর্থাৎ আমিষ এবং চর্বির কাহিনী। ঠিক আছে, তাহলে গেল আমাদের পাকস্থলী, এই যে আমাদের ফার্স্টে গেল মুখ, এবার হলো পাকস্থলী। এবার আসো আমরা যাব ক্ষুদ্রান্তে, আমরা যাব ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের মধ্যে কি ছিল, এক নাম হচ্ছে আমিষ। আমিষ এটা পরিপাক হয় কিনা, অবশ্যই হয়। তারপর ফার্স্টে যে শর্করা, স্যার শর্করা, শর্করা আমিষ, আর 3 নম্বর হচ্ছে স্নেহ। এই তিনটা স্যার, রাইট? ওকে, এই তিনটা আমরা এখন দেখবো। তার আগে ছোট্ট কিছু বিষয় আপনাদেরকে জানানো উচিত। খেয়াল করো, খেয়াল করো, ক্ষুদ্রান্তের ক্ষেত্রে আমরা যেটা বলি, ক্ষুদ্রান্তে পরিপাক, ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে পরিপাক নাম্বার 1 শর্করা পরিপাক, শর্করা। নাম্বার 2 আমিষ। নাম্বার 3 স্নেহ। এবার ফলো করো, এই শর্করা যেটা, এটা যখন আমাদের ক্ষুদ্রান্তে যায়, আমাদের ক্ষুদ্রান্তে যখন যায়, ক্ষুদ্রান্তের মধ্যে দুইটা পার্ট আছে না, যকৃৎ এবং অগ্ন্যাশয়। তার মানে যখনই শর্করাটা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায়, যখনই শর্করাটা আমাদের ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায়, ফার্স্ট অফ অল সেটা অগ্ন্যাশয় রসের আক্রমণে পড়ে, অথবা এই পিত্ততলির বা যকৃতের যে রস, পিত্ত রসে আক্রমণে পড়ে, অথবা আন্ত্রিক রসে আক্রমণে পড়ে। আমরা জানি না যে আমাদের যকৃত থেকে ক্ষুদ্রান্তের মধ্যে 3টা রস করিত, ফার্স্টে লিখে দিয়েছিলাম, এটা হচ্ছে পিত্ত রস, এটা হচ্ছে অগ্ন্যাশয় রস, এটা হচ্ছে আন্ত্রিক রস। তাহলে যখনই এই খাবারটা আমাদের ক্ষুদ্রান্তে যাবে, 3টা রসে আক্রমণে পড়বে। কোন খাবার কোন দলে আক্রমণে পড়ে সেটা আমরা দেখবো। যেমন আমরা শর্করা, শর্করা যখন আমাদের পেটের মধ্যে যায়, আমাদের ক্ষুদ্রান্তে যায়, তখন 2টা রসে আক্রমণ, এটা হচ্ছে অগ্ন্যাশয় রস, অগ্ন্যাশয় রস, অগ্ন্যাশয় রস প্লাস আন্ত্রিক রস, আন্ত্রিক রস। এই 2টা রসের কবলে পড়ে আমাদের ক্ষুদ্রান্তে পরিপাকের শর্করা। ঠিক আছে, শর্করা যখনই আমাদের ক্ষুদ্রান্তে প্রবেশ করে, অগ্ন্যাশয় রস এবং আন্ত্রিক রস এই 2টা আক্রমণে পড়ে। তার মানে আজকে আমরা দেখবো আন্ত্রিক রস থেকে কোন কোন এনজাইমগুলো খরিত হয় এবং কিভাবে কাজ করে, অগ্ন্যাশয় রস থেকে কি কি খরিত হয়, কোন কোন এনজাইমগুলো খরিত হয় এবং সেটা কিভাবে কাজ করে। সেমলি আমিষের ক্ষেত্রেও অগ্ন্যাশয়, ফার্স্টে অগ্ন্যাশয় রস কাজ করে এবং সেকেন্ডে আন্ত্রিক রস কাজ করে। এটাও আপনাকে আমাকে ভালো করে দেখতে হবে। এবং স্নেহের ক্ষেত্রে অগ্ন্যাশয় রস কাজ করে প্লাস আন্ত্রিক রস কাজ করে, এবং সাথে পিত্ত লবণ বা পিত্ত তলিতেও কিছু কাজ করে। সেটা আমরা বলতে পারি যে পিত্ত রস থেকে পিত্ত লবণ, বাট তাকে আমরা পরে দেখবো। আপনাকে এই 3টা অবশ্যই একটু মনে রাখতে হবে। তাহলে এই যে ক্ষুদ্রান্তের পরিপাকটা শুধু জটিল, কয়টা পরিপাক করে দেখো তো। এই যে অগ্ন্যাশয় রসে শর্করার মাধ্যমে একটা ঘটে, আবার আন্ত্রিক রসে শর্করা আরেক রকম ঘটে। সেম ভাবে অগ্ন্যাশয় রসের মাধ্যমে আমিষ এক রকমের পরিপাক ঘটে, আবার আন্ত্রিক রসের মাধ্যমে আমিষ আরেক রকমের পরিপাক ঘটে। সেমলি এই স্নেহটা অগ্ন্যাশয় রসের মাধ্যমে এক রকমের পরিপাক ঘটে, আবার ওই স্নেহটা আন্ত্রিক রসের কাছাকাছি আসলে আরেক ধরনের পরিপাক ঘটে। টোটাল 6টা পরিপাক আছে। এই 6টা পরিপাক খুবই 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 ইম্পর্টেন্ট এবং মোটামুটি একটু কঠিন, কারণ এখানে আমাদের বুঝার তেমন কিছু না, এটা মুখস্থ করতে। ফার্স্টে দেখতে হবে ক্ষুদ্রান্তের কোন কোন এনজাইমগুলো আমাদের দেহের মধ্যে পরিত হয়। ওকে, রেডি?
এবার দেখবো আমরা যেখানে ছিলাম, ক্ষুদ্রান্তে কিভাবে শর্করা পরিপাক করে। শুরুতে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যে ক্ষুদ্রান্তের শুরুতেই যে আমরা শর্করা পরিপাক হয়, সেখানে এই ক্ষুদ্রান্তে শর্করা পরিপাকের ক্ষেত্রে কোন কোন এনজাইমগুলো কাজ করে। যেমন আমাদেরকে ফার্স্টে মনে রাখতে হবে যে অগ্ন্যাশয় রসের শর্করা পরিপাকের ক্ষেত্রে অগ্ন্যাশয় রসের ভিতর বেশ কিছু এনজাইম রয়েছে। তার মধ্যে শর্করা পরিপাকের জন্য অগ্ন্যাশয় রসে শর্করা পরিপাকের জন্য কোন এনজাইমটা কাজ করে? অ্যামাইলেজ এবং মল্টেজ। এই দুইটা অ্যামাইলেজ এবং মল্টেজ, এই দুইটা এনজাইম কাজ করে শর্করা পরিপাকে। এবং আবার এটা জানতে হবে এই আন্ত্রিক রসে, মানে আন্ত্রিক রসে শর্করা পরিপাকের জন্য কোন কোন এনজাইমগুলো কাজ করে? 5টা এনজাইম কাজ করে। 5টা এনজাইমের নাম একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। কি বললাম? আন্ত্রিক রসে শর্করা পরিপাকের জন্য 5টা এনজাইম কাজ করে। কি স্যার? অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এগুলো খুব সহজ, এজন্য আসলে আমি চন্দ্র দিতে চাচ্ছি না, চন্দ্র দিলে একটু ভুলাই ফেলবা। তাহলে অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এটা টাকা বুঝতে পারবে, ঠিক আছে? এই 5টা আপনি 50 বার পড়বে। এরকম যে অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে 4-5 মিনিট টানা পড়বে, দেখবে বরফগুলি মুখস্থ হয়ে গেছে। এবারে আবার আসো, আমরা কি বললাম যে অগ্ন্যাশয় রসে দেন। তাহলে আমরা যখন পাকস্থলীতে শর্করাটা গেল, সেটা স্টার্চ ও গ্লাইকোজেন আকারেও থাকতে পারে, ঠিক আছে? সেই অবস্থায় আমরা বললাম যে অ্যামাইলেজ এনজাইমের সহযোগিতা সেটা মল্টেজে করি। কিসের মাধ্যমে? অ্যামাইলেজ শর্করার মাধ্যমে, সেটা অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে মল্টুজে পরিণত হয় এবং ওই মল্টুজটা পরবর্তীতে মল্টেজ নামক এনজাইমের সহযোগিতায় সেটা গ্লুকোজে পরিণত হয়। এই দুইটা স্টেপেই আমাদের অগ্ন্যাশয়ে শর্করা পরিপাক খতম। তারপর ওই শর্করাটা যখন আন্ত্রিক রসের কাছাকাছি আসে, আন্ত্রিক রসে আমার কিছু এনজাইম, সেগুলোর নাম বললাম অ্যামাইলেজ, মল্টেজ, আইসোমল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ। সেখানে আমরা স্টার্চ বা ডেক্সট্রল বা পানি যখন এসব কাহিনী করার পর ওই এলিমেন্টসটা আমাদের শর্করাটা হয়, সেটা স্টার্চ আকারে থাকে, ডেক্সট্রিন আকারে থাকে, পানি আকারে থাকে। তখন সেটা অ্যামাইলেজ এনজাইমের সহযোগিতায় অ্যামাইলেজ এনজাইমের সহযোগিতায় মল্টুজে নট মল্টেজ, ইটস কল্ড বাই মল্টুজে পরিণত হয়। এবং ওই মল্টুজটা তখন মল্টেজের মাধ্যমে মল্টেজ এনজাইমের সহযোগিতায় গ্লুকোজে পরিণত হয়। তারপর ওই গ্লুকোজের মাধ্যমে আইসোমল্টেজ আছে না, ওই আইসোমল্টুজের সাহায্যে তারপর ওই মূলটা আইসোমল্টেজ আকারে যদি থাকে, তাহলে সেই আইসোমলটা আমাদের আইসোমল্টেজ কি বুঝলা? আইসোমল্টুজ এটা একটা এলিমেন্টস, আর আইসোমল্টেজ এটা একটা এনজাইম। তাহলে আইসোমল্টেজ এনজাইমের সহায়তায় সেটা গ্লুকোজ এবং মল্টুজে পরিণত হয়। আইসোমল্টেজটা গ্লুকোজ এবং মল্টুজে পরিণত হয়। সেম ভাবে সুক্রোজটা যদি থাকে, তাহলে সুক্রোজটা আমাদের সুক্রেজ নামক এনজাইমের সহযোগিতায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হয়। কিছুকে ফলো করলাম, ছিল সুক্রোজ, এনজাইম কাজ করেছে সুক্রেজ, নামের সাথে অ্যাড করা এসব এনজাইম, তো সহজে মনে রাখতে পারবা। এখানে ছিল মল্টুজ, হয়ে গেল মল্টেজ এনজাইম। এখানে ছিল আইসোমল্টেজ, এখানে হয়ে গেল আইসোমল্টেজ, ছিল আইসোমল্টুজ, হয়ে গেল আইসোমল্টেজ, ছিল সুক্রোজ, হয়ে গেল সুক্রেজ। তারপর হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। সেইভাবে এই যে ল্যাকটোজ যদি থাকে, ল্যাকটোজ জাতীয় আমাদের খাবার টাবার, সেক্ষেত্রে আমাদের ল্যাকটেজ নামক এনজাইম কাজ করে। ল্যাকটেজ নামক এনজাইম কাজ করে। তাহলে ছিল ল্যাকটোজ, হয়ে গেল ল্যাকটেজ নামক এনজাইম, গ্লুকোজ আর হচ্ছে গ্লাকটোজ। এগুলো আসলে শব্দগুলো একটু কঠিন মনে হবে, বাট প্রত্যেকটা ওয়ার্ড আরেকটার সাথে রিলেটেড। যদি আপনি একটু বুঝে শুনে পড়ে, তাহলে কিন্তু আনসারগুলো হয়ে যায়। আমরা কি বললাম যে এই যে আন্ত্রিক রসের ক্ষেত্রে ছিল স্টার্চ, ডেক্সট্রিন বা পানি, সেটা অ্যামাইলেজের মাধ্যমে মল্টুজ হইলো, মল্টুজকে মল্টেজের মাধ্যমে গ্লুকোজ হলো, আইসোমল্টেজ গ্লুকোজে পরিণত করলো, সুক্রোজকে সুক্রেজের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করলো, ল্যাকটেজ নামক এনজাইমের মাধ্যমে সেটা গ্লুকোজ ও গ্লাকটোজে পরিণত হয়। এগুলো আসলে তেমন কঠিন না, বুঝছো? মোটামুটি সহজ এসেছে, ভালোই সহজ, বাট আপনাকে একটু নিজে থেকে বুঝে শুনে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এটা ছিল আমাদের ক্ষুদ্রান্তে শর্করা পরিপাক। তাহলে ক্ষুদ্রান্তে শর্করা দুইভাবে পরিপাক হতে পারে,
সেটা অগ্নাশয় রসের মাধ্যমে, অর্থাৎ তার মধ্যে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোর মাধ্যমে, এবং আন্তরিক রসের এনজাইমগুলোর মাধ্যমে। এনজাইম হচ্ছে 5টা, এই 5টার মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে গেল আমাদের শর্করা, এবার আমাদের গেল শর্করা। এখন আমরা দেখবো আমিষ। তাহলে আপনি এখন লিখবেন যে ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক, ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক। তারপর আমরা লিখবো অগ্নাশয় রসে এনজাইম, মানে এই আমিষটা অগ্নাশয় রসে কোন কোন ধরনের এনজাইম পাওয়া যায়। আমরা একটু মুছি। একটু ফলো করো, এই চারটা আসলে আমাদের পুরো এই পরিপাক এবং শোষণের অধ্যায়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কঠিন। এই বিক্রিয়াটা খুব বেশি পরীক্ষায় আসে, সেজন্য এই যে অগ্নাশয় রসের ক্ষেত্রে এটা আপনি স্টার দিতে রাখবেন এবং আপনার পরীক্ষায় আসবে। আবার শোনো, কিছু বিষয় আছে না আমরা না বুঝিয়ে মুখস্থ করি, যেমন হাট্টি মাটিম ডিম তারা মাঠে পড়ে শিম তারা, যে পড়ে আসছিলাম এগুলো কিন্তু বুঝতো যে হাট্টি মাটিম ডিম মাঠে পারে শিম তারা, হাঁসের আবার শিম থাকে গরুর পারে, এই যেগুলো দেখছো না, না বুঝে পড়ছো না। আবার তোমরা বিভিন্ন সময় গান শোনো না, যে একটা কই থেকে ভাইরাল ছিল না তুর্কি একটা গানটা, বাংলা কি কেউ জানা পেট্রিলা পেট্রিলা না, যে আরেকটা রিসেন্টলি ভাইরাল ছিল, এটারও বাংলা কেউ জানা। এগুলো আপনার মুখস্থ করছেন তো, জীবন স্যার আপনাদেরকে দিকটা উগান্ডার ভাষার ছন্দ দিবে, শুনলে মুখস্থ করে দেবে। ঠিক আছে, আর এখন যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আসলে একটু কঠিন, বারবার পড়লে আসে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আসুন আমরা দেখবো ক্ষুদ্রান্তের আমিষ পরিপাক। ক্ষুদ্রান্তের আমিষ পরিপাক আমরা বললাম এই আমিষটা দুইবার পরিপাক হতে পারে, একটা হচ্ছে অগ্নাশয় রসের মাধ্যমে, আরেকটা হচ্ছে আন্তরিক রসের মাধ্যমে। তাহলে আমরা লিখলাম ফার্স্টে অগ্নাশয় রসে আমিষ পরিপাক। কি বললাম? ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসে আমিষ পরিপাক। ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসে আমিষ পরিপাক। তাহলে আমরা বুঝেছিলাম যে ক্ষুদ্রান্তে আমিষ পরিপাক একটা হতে পারে অগ্নাশয় রসে। অগ্নাশয় রসে স্যার কোন কোন এনজাইমগুলো থাকে? প্রায় 8টা এনজাইম থাকে। কয়টা এনজাইম থাকে স্যার? প্রায় 8টি এনজাইম থাকে, প্রায় 8টি এনজাইম থাকে। কি কি এনজাইম স্যার? এই স্যার ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেস। ও স্যার কি স্যার টেট টেট পেট টেট টুকটাট কিলাকিলি মারামারি বলে চলে গেলেন স্যার। স্যার এগুলো আমি বলি, আপনি কয়েকবার ধীরে স্থিরে শান্ত রিল্যাক্স রিল্যাক্সে পড়বেন। এই যে ট্রিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তারপর বলবেন কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সি, কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস। তারপর অ্যামিনোপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস। তারপর ট্রাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। তারপর ডাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস। তারপর কোলাজিনেস, কোলাজিনেস, এন্ড ফাইনালি ইলাস্টেজ, ইলাস্টেজ। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে দেখো এজ 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 যুক্ত, তাই না? তাহলে এটা হচ্ছে এনজাইম। আপনি বলবেন ও স্যার বললাম স্যার তাহলে এগুলো কেমনে মনে রাখবো, এগুলো কেমনে মনে রাখবো? শুনো, মাঝখানে এগুলো যদি মনে রাখতে পারো, পরীক্ষা হলে যদি কোন রকমের পাশে এগুলো বসে দিতে পারো, 4 মার্কের আনসারে আপনাকে স্যার 4 দিতে বাধ্য। কারণ এগুলো 100 জনের মধ্যে 5 জন পায়, 95 জন ভুল করে। আপনি যদি একটু কষ্ট মাঝের এগুলো, এই যে কত সুন্দর টিপ, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, ইলাস্টেজ। ও স্যার আপনার না স্যার মজার মজার ছন্দ থাকে স্যার, এটা একটু দেন না স্যার, ছন্দ বানাই কেন? ঠিক আছে, ছন্দ এটা লিখো। টিপ কাকা, লিখে কি ক্লিয়ার দেখা যাচ্ছে? লিখে কি ক্লিয়ার দেখা যাচ্ছে রে? আচ্ছা, এই যে ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসে, যখন এটা শুনবা তখন মনে বা ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসে মনে করবা, ধরো তুমি এটা ট্রিপ দিতে যাবা, ঘুরতে যাবা, তখন আপনি আপনার কাকার কাছে চাচ্ছেন যে ও কাকা, মানে আমি ট্রিপে যাব, আমি মানে ঘুরতে যাব, ট্রিপে যাব কাকা, আপনি আমাকে একটু কষ্ট ট্রাই দেন না, একটু ট্রাই করেন না, মানে ট্রাই লাগবে না, ঘুরতে যাবো ট্রাই লাগবো, ট্রাই লাগবো, একটু কই কাকা আপনার ট্রাইটা কই? মানে ধরো আপনি বলতে কাকা আমি যে ট্যুরে যাব, আপনার যে টাই আছিল না ওই টাইটা দেন, আমি চেষ্টা করি ধুলাই লাগাই, তারপর আমি যাব। বাট আপনি জিজ্ঞেস করছেন কাকা এই টাইটা কই না, সুন্দর করে জীবন স্যারের বাসায় করবা যে ট্রিপ কাকা,
অ্যামিনোটাইডাইকোল, টিপ কাকা অ্যামিনোটাইডাইকোল, টিপ কাকা অ্যামিনোটাইডাইকোল। স্যার এসব শুনে স্যার চিনতে পেরেছি, বিশাল চিন্তা স্যার। হ্যাঁ, এত চিন্তা মানে স্যার কেমনি পড়াশোনা করি, এত চিন্তায় পালাই দিলেন স্যার, তাই না? এক লোক এক লোক খুব টেনশন নিয়ে বাসাতে বেরোয়েছে, খুব টেনশনে পড়ে গেছিল। তো ঠিক আছে, মোটরসাইকেলের উপর উঠলো, মোটরসাইকেল নিয়ে বাসাতে বেরিয়েছে। বেরোর পর বাসার সামনেটা হসপিটাল, এই বাসার সামনে বেরোই মুড়ে এক মহিলা হাত তুলছে। সে বলতেছে আমি তো আর রাইডার না, দেখি কিসের জন্য মেয়েটা হাত তুলছে। তো তামার পর মেয়ে বলতেছে যে আমার একটু প্লিজ, আমার একটু সামনে আগে দিবেন, আমার খুব ইমার্জেন্সি কাজ চলেছে, হ্যাঁ ছিল বলছে। ঠিক আছে, উঠেন, নিয়ে যাচ্ছে। হঠাৎ করেই ওই মহিলা বলতেছে আমার না শরীর খুব খারাপ লাগতেছে, ভালো হচ্ছে, আমার মাথা ঘুরেছে, পরে যাবো। সে বলছে আমি কি করবো, আমার একটু হসপিটাল নিয়ে যান, আমার তো খুবই খারাপ, খুবই শোচনীয়। ঠিক আছে, ওই মেয়েকে ফার্স্টে কি ছিল, একটা টেনশন ছিল, তারপর হাত তুলে একটা মেয়ে, আরেক টেনশন। এখন সে ঘুরাইতেছে, তার নিয়ে হসপিটাল দিতে হবে, গেল আরেক টেনশন। হসপিটালে যাওয়ার পর লোকটা বসে আছে, কি হইলো না হইলো, মাথা ঘুরে পড়ে গেল। কিছুক্ষণ পর ডক্টর এসে বলতেছে আলহামদুলিল্লাহ আপনি বাবা হতে চলেছেন। বলেন তো এবার ওর টেনশনটা কেমন বাইরে গেছে। সে বললো আরে না, আপনারা যেটা মনে করছেন আমি সেটা না, আমি ওনাকে জাস্ট রাইডার হিসেবে নিয়ে আসছি, আর ওনার হাজবেন্ডরা ফোন দেন আপনারা নেবেন। তো ডক্টররা বলছে, নার্সরা বলছে কি বলেন, উনি তো আমাদেরকে বলে যে আমার প্রাণের স্বামীকে গিয়ে বলে আসেন যে সে বাবা হতে চলেছে। সে চিনতে পেরেছে, তখন সে বলছে না না এটা আমি না, তখন সে সহজে গিয়ে ওদের সামনে বলে এই নে, আমি তোমার হাজবেন্ড। সে বলে হ্যাঁ, এমন করো কেন, আমার সাথে ফাইজলামি করো কেন, এমন করো না গো, সেটা মহাবিপদ। এবার বলেন তো সে টেনশন কাকে বলে। তখন সে ডক্টরের সাথে মারামারি শুরু করছে যে না, এ আমার বউ না, আমার বাচ্চা না। তাহলে কি, তখন কথা বলছে আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, আপনি এটা মেডিকেলে প্রমাণ করবেন যে আমি ওর বাবা না, এটা আপনি চেক করবেন, ডিএনএ টেস্ট করবেন। নার্স, মেডিকেল ডক্টররা সবাই মিলে এবার ডিএনএ টেস্ট করছে, ডিএনএ টেস্ট করবে বলে হ্যাঁ সত্যিই তো, এই যে এই লোক তো এই বাচ্চার বাবা না। ঠিক আছে, এখন ওই মহিলা কি বলছে যে না, এ তো আপনার বাচ্চার বাবা না। ডক্টর এসে বলছে হ্যাঁ, বেটার ওই ছেলেটাকে বলতেছে যে, মানুষটা বলতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি তো আসলে ওই ছেলের বাবা না, তবে আপনার জন্য একটা দুঃখজনক নিউজ হচ্ছে, আপনি কখনো বাবা হতে পারবেন না। চিন্তা করছি, কই টেনশনে ছিল, সে বাড়িতেই টেনশন দিয়ে বেরোয়েছিল, ওটা মেয়ে আসলো আরেক টেনশন, ও বুড়া পড়ে যেতেছে আরেক টেনশন, হসপিটাল নিয়ে আসলো আরেক টেনশন, আনার পর ওই মেয়ের বাচ্চা টাচ্চা হইতেছে, সে বলতেছে আমি ওর বাবা, আরেক টেনশন। কারণ টেনশন থেকে মুক্তি পাইলাম ডিএনএ টেস্ট করে, এখন সে বলতেছে যে আমি নাকি আর বাবা হতে পারবো না, মানে আমি নাকি কোনো বাবা হতে পারবো না। এই টেনশনটা চিন্তা করছো, কি টেনশনে পড়ে গেল। আরেকটা বিষয় তখন সে ভাবতেছে আমি যদি কোনো বাবা হতে নাও পারি, না আমার মানে আমার বাসায় যে তিনটা বাচ্চা, এগুলা কার, থাক থাক, এই ছেলে থাক, বেশি বুঝতে চায় না। সে যদি এত টেনশন নিয়ে চলতে পারে, এত টেনশন নিয়ে চলতে পারে, আপনি কি 7-8টা এনজাইমের নামের টেনশন নিয়ে চলতে পারবেন না? আমি জানি তোমরা কত ধরনের টেনশন নিয়ে চলো, 4টা 5টা একসাথে নিয়ে চলো, আমি জানি সব বলবো না, ঠিক আছে, বললেই তো বলেছে, আসলে বলে দেয়। এই যে কিভাবে মনে রাখবেন, টিপ কাকা এমিনোটাইডাই কই, টিপ কাকা এমিনোটাইডাই কই। স্যার আপনার এই চন্দ্র পছন্দ না, ঠিক আছে স্যার, গুড, ভেরি গুড, আপনি নিজে থেকে বানাবেন, ঠিক আছে, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য মনে করেন সেটাই করবেন। এবার আসো আমরা দেখি, আমরা বললাম যে অগ্নাশয় রসে এনজাইম 8টা, আমাদের এই অগ্নাশয় রসে আমিষ, যেটা আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন, এই আমিষটা আমাদের এনজাইমে এখান থেকে শুরু। পেপটুন বা প্রোটিন, মনে আছে আমরা যে এই যে বাকস্থলিতে বলছিলাম না, যখনই আমিষটা পরিপাক হয়, পরিপাক হওয়ার পর কি হয়, পেপটুন ও প্রোটিউজে পরিণত হয়। এই যে পেপটুন ও প্রোটিউজ, এটা ট্রিপসিন নামক এনজাইমের ফলে সেটা পলিপেপটাইডে কনভার্ট হয়ে যায়। পলিপেপটাইড কি স্যার? চলো এই যে ফালতু প্রশ্ন করে না, কিছু বিষয় প্রশ্ন করা না, মানে প্রশ্ন না করে ধরুন প্রত্যেকটা কি স্যার, কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো ফালতু প্রশ্ন করে না। তবে আমাদের বোটানিতে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে অনেকগুলো ডিটেলস লেখা আছে, আমরা অ্যামিনো অ্যাসিড কি, কাকে বলে, কিভাবে, সবগুলো ডিটেলস পড়বো। আপাতত এখানে জাস্ট নামগুলো মনে করো। বললাম কি, পেপটুন ও প্রোটিউজ এই দুটাকে ট্রিপসিন নামক এনজাইমের সাথে পলিপেপটাইডে কনভার্ট হয়ে যায়। আবার পেপটুন এবং পলিপ্রোটিউজ এটার উপর যদি কাইমোট্রিপসিন নামক এনজাইম কাজ করে, সেটাও পলিপেপটাইডে কনভার্ট হয়। তারপর পলিপেপটাইড, যদি ওই এলিমেন্টস অফ পলিপেপটাইড হয় সেটার উপর কার্বক্সি পেপটাইডেস, যদি পলিপেপটাইড হয় সেটার উপর কার্বক্সি পেপটাইডাস নামক এনজাইম কাজ করে, ফলে সেটা
ডাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, ডাইপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। তারপর আসো পলিপেপটাইড, যদি ওইটা পলিপেপটাইড হয় তারপর কার্বক্সিল পেপটাইড ছাড়া অ্যামিনো পেপটাইডেস যদি কাজ করে, অ্যামিনো পেপটাইডেস এনজাইমটা যদি কাজ করে, তাহলে সেটা জাস্ট অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হবে। তারপরে দেখো ট্রাইপেপটাইড, যদি সেটা ট্রাইপেপটাইড হয় তাহলে তারপর ট্রাইপেপটাইডেস, একটু ফলো করবা, ট্রাইপেপটাইড ট্রাইপেপটাইডেস ট্রাইপেপটাইড, তাহলে যদি সেটা ট্রাইপেপটাইড হয় তাহলে সেটার উপর ট্রাইপেপটাইডেস কাজ করে, ফলে সেটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। সেম ভাবে যদি সেটা ডাইপেপটাইডেস হয় তাহলে সেটা ডাইপেপটাইডেস কাজ করে এনজাইম, সে এনজাইম কাজ করার পর সেটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। তাহলে খুব মজার বিষয় দেখো, খুব সহজ। পেপটুন প্রোটিন, এই দুইটা পেপটুন আর প্রোটিন দুইটা একত্রে, এই দুইটা একত্রে পলিপেপটাইডে কনভার্ট হয়। খুব সহজে মনে রাখবেন। তারপর আবার দেখো পলিপেপটাইড, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, এই তিনটা আবার ডিরেক্ট অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। এটাও ধরতে পারো পলিপেপটাইড, এই যে চারটা, এটাও ধরতে পারো। এটা তো অ্যামাইনো অ্যাসিড হয়, জাস্ট এখানে ডাইপেপটাইডটা এক্সট্রা, এটা একটু মনে রাখবা, তাহলে হয়ে গেল সহজে। তারপর কোলাজেন এবং ইলাস্টিন, এটা একটু আলাদা, তাহলে মনে রাখবা কোলাজেন হচ্ছে কোলাজিনেস, ইলাস্টিন হচ্ছে ইলাস্টেজ। কোলাজিনেস থেকে ডিরেক্ট সরল পেপটাইড, আর ইলাস্টেজ থেকে পেপটাইড। এটা কি আহামরি কঠিন রে? এটা কি বিশাল কঠিনতা রে? এটা খুবই সহজ রে, খুবই সহজ না? পলিপেপটাইড, অ্যামাইনো অ্যাসিড জাস্ট সরল পেপটাইড আর পেপটাইড। এটা যখন আপনি একটু কন্টাইনের সঙ্গে নিয়ে রিল্যাক্সে পড়বেন, নিজের মতো খুব খুব পড়বেন, দেখুন খুব সহজে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এই ছিল কাহিনী হচ্ছে ক্ষুদ্রান্তের অগ্নাশয় আমিষের পরিপাক। এখন আসেন স্যার, এই আমিষটা যখন আন্তিক রসে যায়, কোথায় স্যার আন্তিক রসে যায়, সেটা কি স্যার একটা মাত্র এনজাইম পাওয়া যায় আন্তিক রসে। আমাদের আমিষের পরিপাকের জন্য আন্তিক রসে একটা মাত্র এনজাইম আছে, সেটা হচ্ছে স্যার পলিপেপটাইড। কি স্যার? এই অ্যামিনো পেপটাইডেস আমাদের পলিপেপটাইডটাকে অ্যামিনো পেপটাইডেস ডিরেক্ট অ্যামিনো অ্যাসিডে রূপান্তর করে। শেষ খতম। এই ছিল মোটামুটি ক্ষুদ্রান্তের মধ্যে আমিষের পরিপাক। কিন্তু স্যার ক্ষুদ্রান্তের মধ্যে আমরা শর্করা শেষ করছিলাম স্যার, এবার আমরা দেখলাম স্যার আমিষ। স্যার স্নেহটা কি আছে? অবশ্যই স্নেহ আছে, তবে সবচেয়ে বেশি হচ্ছে আমিষ। এই আমিষটা পরীক্ষায় আসে 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 এবং পরীক্ষায় আসবে। আপনার ইন্টারমিডিয়েট লাইফের কোনো না কোনো পরীক্ষা সেটা আসবে। যদি প্রশ্ন একটু হার্ড করার ইচ্ছে থাকে স্যারের, তাহলে এটা দিয়ে রাখবেন। এটা আপনি কেমনে মনে রাখবেন স্যার আরেকবার দেখেন। ট্রিপ কাকা অ্যামিনো ট্রাইডাই কই, আর একটু কষ্ট করে এই এনজাইমগুলোর নাম মনে রাখবো, তাহলে এগুলো অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে স্যার, তাহলে পরবর্তীতে চাপে যাই। আমরা এখন দেখবো স্নেহ। মুছে দিলাম স্যার, মুছে দিব, মুছে দিলাম। এবার দেখো, স্নেহের মধ্যে বলছিলাম দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত স্নেহ পরিপাক অগ্নাশয় রসে, একটা হচ্ছে অগ্নাশয় রসে, আর একটা হচ্ছে আন্তিক রসে। এটা সহজ আছে, খুবই সহজ। তিনটা করে এনজাইম আছে, 6টা এনজাইম। তাহলে কি কি এনজাইম গুলো থাকে স্যার? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লাইপেজ, রেসিডিনেজ, মনোগ্লিসারিডেজ। এটা হচ্ছে স্যার আমরা যখনই স্নেহ বা লিপিড চর্বি বা ফ্যাট, এই যে এইটা যখন আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যায়, তখন শুরুতেই অগ্নাশয় রসের যে এনজাইমগুলো সেগুলোর আক্রমণের শিকার হয়। সেখানে কি কি এনজাইমগুলো থাকে স্যার? লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল। শুনো, এসব এনজাইমগুলো বারবার পড়বা, তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, এটা একবার পড়ে পারার মতো কথা না। ঠিক আছে, তাহলে এমন কথা হচ্ছে স্নেহ বা লিপিড যখনই আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় রসে এই স্নেহ বা লিপিডটা যায়, তখন লাইপেজ নামক এনজাইমের সহযোগিতায় সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে রূপান্তরিত হয়। আর এটা যেমন রাখবা, ফ্যাটি অ্যাসিড আমরা বললাম যে স্নেহ বা লিপিড, এই লিপিড আছে না, এই লিপিডকে বাংলায় সবসময় দুইটা জিনিস পাওয়া যায়। নাম্বার 1 এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর নাম্বার 2 এটা হচ্ছে গ্লিসারল। কি বললাম? একটা লিপিডকে, একটা স্নেহকে বাংলায় দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। গ্লিসারলের অপর নাম আরেকটা নাম হচ্ছে মনোগ্লিসারাইড। দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, বাট সেইমই। কি বললাম? লিপিডকে বাংলা দুটো অংশ পাওয়া যায়, একটা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে গ্লিসারল। তাহলে এই যে ছিল লিপিড, লাইপেজ এনজাইমের মাধ্যমে সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই দুটোতে কনভার্ট হয়ে গেল। তারপর আসো ওই যে ফসফোলিপিড আছে না, এই যে ফসফোলিপিড, যদি সেটা ফসফোলিপিড হয় সেটার উপর ফসফোলাইপেজ নামক এনজাইম কাজ করে সেটাকে
ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। আমরা জানি এই যে লিপিড আছে না, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল আমাদের ফসফরাস আসার জন্য ফসফরিকে রূপান্তর করে। কি বললাম, যদি সেটা ফসফোলিপিড হয় সেটার উপর ফসফোলাইপেজ নামক এনজাইম কাজ করবে এবং সেটা থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সাথে ফসফরিক অ্যাসিড উৎপন্ন করবে বা সেটাতে পরিণত করবে। তারপর কোলেস্টেরল এস্টার, যদি আমাদের স্নেহটা কোলেস্টেরল এস্টার হয়ে থাকে তাহলে সেটার উপর কোলেস্টেরল এস্টারেজ। খুব কঠিন মনে হচ্ছে, দেখো নাম হচ্ছে কোলেস্টেরল এস্টার, তার এনজাইম হচ্ছে কোলেস্টেরল এস্টারেজ, যার শুধু এজটাও যুক্ত হয়েছে। তাহলে কোলেস্টেরল এস্টারেজ, এটা থেকে আমরা ফ্যাটি অ্যাসিড পাই আর কোলেস্টেরল পাই। কি পাই? ফ্যাটি অ্যাসিড পাই আর কোলেস্টেরল পাই। এগুলো খুবই সহজ, খুবই সহজ। এই তিনটা হচ্ছে মূলত অগ্নাশয় রশ্মি আমাদের স্নেহ পরিপাক। অগ্নাশয় রশ্মি তাহলে এই তিনটা খুব ভালো করে মনে রাখবা, কারণ এই তিনটা পরীক্ষা আসে। নিচের কোনটি অগ্নাশয় রসে স্নেহের পরিপাক যুক্ত এনজাইম নয়? নিচের কোনটি অগ্নাশয় রসের এনজাইম নয়? মানে স্নেহের ক্ষেত্রে এনজাইম হচ্ছে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল। এই তিনটা দিয়ে সাথে লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল, এস্টারেজ আর মল্টুজ। আনসার কি হচ্ছে? মল্টুজ, মানে এটা নয়, মানে এটা থাকে না। বুঝেছে? এই তিনটা খুবই সহজ। তারপর আসো আন্তিক রসের এনজাইম। সেই লিপিডটা যদি আন্তিক রসে যায় তাহলে কোন এনজাইম কাজ করে? লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারিডেজ। কিভাবে মনে রাখবে? যে লিপিড বা স্নেহ, এটার উপর যখন লাইপেজ কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড হচ্ছে স্নেহ বা লিপিড বা লাইপেজ, এটা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। গ্লিসারল আর আনসার কি? মনোগ্লিসারাইড। এই যে মনোগ্লিসারাইড লিখে রাখলাম। তারপর সেই লেসিথিন নামক যদি এলিমেন্টটা হয় সেটার উপর লেসিথিনের নামক এনজাইম কাজ করে, সেটা ফ্যাটি অ্যাসিড, সেটা একটু মনে রাখবে, সেটা ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে, মনোগ্লিসারাইড উৎপন্ন করে, কোলিন উৎপন্ন করে, সাথে ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। যখনই আমাদের দেহের মধ্যে লেসিথিন, মানে আমাদের ক্ষুদ্রান্তের ভিতর আন্তিক কোষের লেসিথিনের উপর আক্রমণ করে, লেসিথিনেজ নামক এনজাইম, সেই এনজাইম আক্রমণের ফলে সেটাকে ফ্যাটি অ্যাসিড, মনোগ্লিসারাইড, কোলিন এবং ফসফরিক অ্যাসিডে রূপান্তর করে। সর্বশেষ মনোগ্লিসারাইডটাকে মনোগ্লিসারিডেজ, এইটা এই এনজাইমের সোর্সে সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট হয়ে যায়। আবার আপনি কি বুঝলেন? এই ছয়টা এনজাইমের নাম আপনি খুব ভালো করে মনে রাখবেন। এই ছয়টা এনজাইম পরীক্ষা আসে। নিচের কোনটি আন্তিক রসের এনজাইম নয়? নিচের কোনটি আন্তিক রসের এনজাইম নয়? লাইপেজ, লেসিথিনেজ, মনোগ্লিসারিডেজ। শুনো, যখন দেখবা কোথাও অপশন তিনটা একসাথে আছে, মানে তিন প্রকার, তিন ধরনের, তিন টাইপসের, তিন সেক্টর বা তিনটা প্রধান, তিনটা যেগুলো দেখবা তিনটা চারটা প্রকার, চারটা তিনটা, তাহলে মনে করবে এটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চারটা থাকলে বলবে নিচের কোনটি, ওই যে এক দুই তিনের মধ্যে কোনটি সঠিক, বা এক ও দুই, দুই ও তিন, তিনটা আছে না, এক এক দুই, দুই ও তিন, দুই তিন, এক দুই তিন, এরকম দিয়ে রাখবে। আপনার অ্যাডমিশনের জন্য খুব কমন প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়, ঠিক আছে? সেটা আপনার মাথায় রাখবেন। ওকে, আমরা এতটুকু কোথায় ছিলাম? যে অগ্নাশয় রস এই তিনটা এনজাইমের সহযোগিতায় এগুলো কনভার্ট করে, এবং আন্তিক রস এই তিনটা এনজাইমের সহযোগিতায় এটা কনভার্ট করে। এই ছিল মোটামুটি আমাদের ক্ষুদ্রান্তে স্নেহের পরিপাক। আজকের এই লেকচারটা আসলে আসলে খুবই কঠিন হয়েছে, তাই না? আর এছাড়া আপনি তো চিন্তা করেছেন, স্যার কিন্তু কাহিনী ঘটে আমাদের পেটের ভেতর, স্যার আমি তো জানতাম না স্যার। আর দেখছেন স্যার কি সূক্ষ্মভাবে ঘটনা ঘটে। এর জন্য যে এই এনজাইম গুলোকে তো আমরা টাকা দেই না, এই ক্ষুদ্রান্তে তো আমরা একটা পেমেন্ট দিই না, এই তোমাকে আমি পেমেন্ট দেবো, তুমি কাজ করো, তাই না? রাইট? এগুলো দেখি কি আপনার একটু চিন্তা আসে না আসলে এগুলো ঘটে কিভাবে ঘটে, তাই না? তারপরে দেখবা কিছু লোক আল্লাহ নাফরমানিতে মুক্ত থাকে, তারপরে দেখবা কিছু মানুষ কাফের হয়ে যায়। কাফের তো ওরা নয়তো কিছুটা নয় স্বীকার করে, কিন্তু যারা নাস্তিক হয়, মানে কমিউনিস্ট যারা, তারা কি একটা নিয়ে একটু হবে না? আর আমরা কিছু আছে না এসব দিয়ে বাহাদুরি দেখায়, আচ্ছা আল্লাহ তো সুন্দর করে দিলেন। যারা এই দুনিয়াতে তো বাহাদুরি দেখাচ্ছে, বুঝছেন, ওদেরকে আমি পার্সোনালি জানান দিতে চাই, দেখো এই পৃথিবীতে কোনো, মানে শেষ পর্যন্ত এই পৃথিবীতে কিছুই থাকবে না, এমনকি পৃথিবীও থাকবে না। শুধু পৃথিবী না, আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ সূরা রহমানে পাবা কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু পৃথিবী না, পৃথিবী, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, আকাশ, মহাকাশ সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে থাকবে। শুধুমাত্র থেকে যাবে তোমার রবের পরাক্রমশীলতা, থেকে যাবে তোমার রব এবং তার পরাক্রমশীলতা এবং তার মহানুভব, ঠিক আছে?
সেজন্য আসলে এত দাপট দেখে কিছু লাভ নাই। এই যে এগুলো দেখেই তো তুমি আমার মাথায় একটু কাজ করা দরকার ছিল, তাই না? না স্যার, এসব স্যার প্রাকৃতিক ভাবে হয়, গন্ডমূল করে প্রাকৃতিক ভাবে কি এতগুলো হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে থাক। এটা ছিল আজকের মোটামুটি লেকচার। আজকে মোটামুটি আমরা লেকচার কি করছিলাম, আজকে মূলত আমাদের টোটাল বডিতে কিভাবে আমরা খাদ্যটা পরিপাক হয় সেই বিক্রিয়াগুলো দেখছি। মিনিমাম আজকে আমরা প্রায় 40টার মতো বিক্রিয়া দেখে ফেলছি, তাই না? এই 40টা বিক্রিয়াগুলো আপনাকে ভালো করে দেখবেন, করবেন এবং বারবার করবেন, ঠিক আছে? প্রয়োজনে এই ক্লাসটা রিপিট বারবার দেখবেন। আপনাদের শুভকামনা করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের প্রতি যত্ন রাখো, পড়াশোনাটাকে একটু মায়া করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।